আচ্ছা, এখানে আজকে করবো আমরা 4 নম্বরটা। 4 নম্বর সৃজনশীলে চলেন আমরা এন্ট্রিগুলো পড়ি। প্রথমে বলছে মূলধন। মূলধন মানে কত? মূলধন কোথায় বসে? মালিকানা সতে 1,48,000 টাকা। তারপর বলছে বিক্রিত পণ্যের ব্যয়। এখানে বিক্রিত পণ্যের ব্যয়টা কিন্তু দিয়ে দিয়েছে। তা বিক্রিত পণ্যের ব্যয় তো আমরা জানি, ওই নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করলে যেটা বের হয় সেটা হচ্ছে কি মোট মুনাফা। সমাপনী মজুত পণ্য কোথায়? বিক্রিত পণ্যের ব্যয় থেকে মাইনাস হয়, আর একটা হয় আর্থিক বিবরণীতে চলতি সম্পদে কী হয়? প্লাস হয়। বিক্রয়, বিক্রয় তো নিট বিক্রয় বসে, ঠিক আছে। এরপরে বলছে 10% বিনিয়োগ। এটা একটু মনে রাখবেন, বিনিয়োগ সবসময় দীর্ঘমেয়াদী বিনিয়োগ, ওই যে আর্থিক বিবরণীতে দীর্ঘমেয়াদী বিনিয়োগে বসবে। এই যে 10% বললাম না, যে কোনো এন্ট্রির পাশে যদি পার্সেন্ট থাকে মনে রাখবেন তার একটা সুদ আছে। এই সুদটা কী হবে? বিনিয়োগের সুদটা দুই জায়গায় বসে, ঋণের সুদটাও দুই জায়গায় বসে। তো বিনিয়োগের সুদটা প্রথমত হচ্ছে বিষয়দায় বিনিয়োগতে কোথায় বসবে? অন্যান্য আয়ে, অন্যান্য আয়ে বিনিয়োগের সুদ। আর আরেকবার বসবে চলতি সম্পদে। এটাই তো আয়, চলতি সম্পদ। আর যদি ঋণের সুদ হয়, লক্ষ্য করেন এদিকে হচ্ছে অন্যান্য ব্যয়, ওইদিকে হচ্ছে কি চলতি দায়। এদিকে চলতি ব্যয়, অন্যান্য ব্যয়, ওদিকে কি চলতি দায়। আর যদি তোমার বিনিয়োগের সুদ হয়, এদিকে অন্যান্য আয়, ওইদিকে কি চলতি সম্পদ। মাথায় দেখার জন্য বিষয়টা। তারপর কি বলছে? বেতন ও সম্মানী। আচ্ছা, বেতন কোথায় বসে? পরিচালন ব্যয়ে বেতন বসে, ঠিক আছে। প্রশিক্ষণ ভাতা, এটা মনে রাখতে হবে যে প্রশিক্ষণ ভাতাটাও বসে কোথায়? প্রশিক্ষণ ভাতা বসে কোথায়? পরিচালন ব্যয়। এরপর বলছে তোমার আসবাবপত্র। আসবাবপত্র আমরা জানি স্থায়ী সম্পদ। আসবাবপত্র কি? স্থায়ী সম্পদ। আসবাবপত্রের সাথে যদি কখনো অপচয় থাকে, ওই অপচয়টা কিন্তু বিষয়দায় বিবরণীতে পরিচালন ব্যয় বসে। আবার ওই দিক থেকে আসবাবপত্র থেকে কি হয়? মাইনাসও হয়। চলো একটু দেখি, এই যে দেখো আসবাবপত্রের সাথে এখানে একটা 2 নম্বরে নিচে সমন্বয়ে অবচয় আছে, 10% অবচয়। তো এই আসবাবপত্রটাকে যখন 10% অবচয় করব, এটা কি হবে? এটা ওই অবচয়টা, শুধু অবচয়টা 10% যেটা উত্তর আসবে, এটা একবার বসবে পরিচালন ব্যয়ে, আর একবার বসবে কোথায়? ওই স্থায়ী সম্পদে আসবাবপত্র থেকে মাইনাস যাবে, ঠিক আছে। কমিশন। কমিশন এখানে কয়টা আছে আমরা একটু দেখি। কমিশন কয়টা আছে স্যার? 2টা। একটা হচ্ছে 7,200, আর একটা হচ্ছে কত? 4,000। মনে রাখবেন যেটা ডেবিটে এটা হচ্ছে প্রদান, আর যেটা ক্রেডিটে এটা হচ্ছে কি প্রাপ্ত। তাহলে আমরা কি জানি? কমিশন প্রদান হলে কোথায় বসে? পরিচালন ব্যয়। আর কমিশন প্রাপ্ত হইলে বসে অন্যান্য আয়ে। মনে থাকবে তো? কমিশন প্রদান হইলে বসে কোথায়? পরিচালন ব্যয়ে। আর কমিশন প্রাপ্ত হইলে বসে অন্যান্য আয়ে। এরপর বলছে প্রাপ্ত বার্তা। প্রাপ্ত বার্তা, যত প্রকার প্রাপ্ত আছে দুনিয়াতে, মানে আর্থিক বিবরণীতে সকল প্রাপ্ত কোথায় বসে? অন্যান্য আয়ে। বিবিধ পাওনাদার। পাওনাদার কোথায় বসে? পাওনাদার বসে চলতি দায়ে। এবার যদি আমরা সমন্বয়গুলো যদি একটু লক্ষ্য করি, সমন্বয়ে কি বলছে দেখো, 4 মাসের বেতন ও সম্মানী বকেয়া আছে। দেখো এগুলো কিন্তু আমি সমন্বয়গুলো বুঝিয়েছিলাম। সমন্বয় বুঝলেই শেষ কাজ, আর কোনো ভেজাল নেই। তাহলে বেতন আর সম্মানী এখানে কত টাকা ছিল? 72,000 টাকা ছিল। এখানে বলছে 4 মাসের বেতন ও সম্মানে কি বকেয়া রয়েছে। তার মানে বেতন, আমরা তো জানি বক্সের যে অ্যামাউন্টগুলো এগুলো 1 বছরের জন্য হওয়ার কথা। যেহেতু 4 মাসের বকেয়া, তার মানে তো এটা 1 বছরের বেতন না। তাহলে এটা কয় মাসের বেতন? 8 মাসের বেতন। তাহলে এই 72,000 টাকাকে যদি আমি 8 দিয়ে ভাগ করি, কত দিয়ে ভাগ করি? আর এটা যদি 8 দিয়ে ভাগ করি, আমি 1 মাসে কত পাবো? 8 নং 72, মানে 9,000 টাকা। 1 মাসে কত? 9,000 টাকা। তাহলে আমার 4 মাসে কত আমি পাবো? কত? 4 নং 36,000 টাকা। এসে এটার সাথে আরও কি বকেয়া যোগ হবে। বকেয়া কীভাবে বের করতে হয় আমি আরেকবার বলতেছি। যে মেইন অ্যামাউন্ট যেটা দেওয়া থাকে, দেখবো এটা কয় মাসে। যেহেতু আমরা জানতাম এটা 1 বছর, যেহেতু 4 মাস বকেয়া, তার মানে এটা 8 মাসের বেতন দেওয়া। কয় মাসের বেতন দেওয়া? তাহলে 8 মাসের বেতন দেওয়ার কারণে আমরা এটা 8 দিয়ে ভাগ করব। 8 দিয়ে ভাগ করলে আমরা পাবো 1 মাসেরটা। তাহলে 4 মাসে কত হবে? 4 নং 36,000 টাকা। তো ওই 4 দিয়ে গুণ করব, ঠিক আছে। এটা বকেয়া হিসাবে পরিচালন ব্যয়, কারণ বেতন সম্মানে কোথায় বসে? পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়ে বকেয়ার সাথে কী করবো? যোগ করে দিব, শেষ। প্রশিক্ষণ ভাতা তো বলছি, পরিচালন ব্যয়। আচ্ছা, সমন্বয় পড়ছি না। আসবাবপত্রের অবচয় একটু আগে বললাম। এখানে যে 10% যে অবচয়টা আসবে, এটা কোথায় বসবে? পরিচালন ব্যয়ে। আরেকবার স্থায়ী সম্পদে আসবাবপত্র থেকে কী হবে? মাইনাস হবে।
প্রাপ্য কমিশন। প্রাপ্য কথাটা মানে চলতি সম্পদ, প্রাপ্য মানে কি? তবে উপরে যেহেতু কমিশন ছিল, ওই যে আমাদের প্রাপ্ত কমিশন একটা হবে না 4,000 টাকা, ক্রেডিটে যেটা আছে প্রাপ্ত কমিশন, ওই প্রাপ্ত কমিশন ক্রেডিটে 4,000 টাকা, ঠিক আছে? ওই প্রাপ্ত কমিশনটাও সাথে কি হবে, ওই প্রাপ্য কমিশন এটা যোগ হবে, প্রাপ্ত কমিশনের সাথে প্রাপ্য কমিশন কি হবে, এটা যোগ হবে। কথাটা কি বুঝাইতে পারছি? আচ্ছা, তারপরে আর কিছু আছে? আর নাই। চলো এবার আমরা প্রশ্নগুলো দেখি, সব বলে ফেলছি উত্তর। উপযুক্ত তথ্য হতে মোট মুনাফা বা ক্ষতি বের করো। আচ্ছা, মোট মুনাফা কেমনে বের করি আমরা? নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় কী করি? মাইনাস করি। একটু লক্ষ্য করে দেখো, আমাদের উপরে বিক্রিত পণ্যের ব্যয়টা দেওয়া, বিক্রিত পণ্যের ব্যয় কি? তাহলে বিক্রিত পণ্যের ব্যয় আর আমার বের করা লাগবে না। এবার শুধু বিক্রয়, বিক্রয় কত টাকা? 3,25,000 টাকা। বিক্রয়ের সাথে কোনো ফেরত আছে কিনা দেখো, নাই, আছে। তার মানে বিক্রয়ও আছে, বিক্রিত পণ্যের ব্যয়ও আছে। তাহলে এই একটা থেকে একটা বিক করলে তো আমার মোট মুনাফা বেরিয়ে যাবে। এটা একবার ইজি না? একটা থেকে একটা বিক করলে কি আমার মোট মুনাফা বেরিয়ে যাবে। ওই যে দেখো আমার এখানে বোধহয় আনসারে যদি দেখো 3,25,000 থেকে 1,52,000 টাকা কী করছে, বিক করলে 1,73,000 টাকা উত্তর। আশা করি ক নম্বরটা বুঝতে পেরেছ, ডাউট আছে? আচ্ছা, খতে কি বলছে? মোট মুনাফা তুমি 1,73,000 টাকা ধরে বিশদ আয় বিবরণী প্রস্তুত করো। মানে মোট মুনাফা ধরবে তুমি 1,73,000 টাকা। আমরা যেটা বের করছি সেটা না, এখন যেটা বলছে, আচ্ছা মোট মুনাফা ধরে আমাকে বের করতে বলছে বিশদ আয় বিবরণী, মানে বিশদ আয় বিবরণী লাস্ট পর্যন্ত, মানে কি নিট মুনাফা। আর মুনাফা ধরবো কত? 1,73,000 টাকা। মোট মুনাফার পরের অংশের নাম কি? পরিচালন ব্যয়। এরপরের অংশের নাম কি? অন্যান্য আয়। এরপরের অংশের নাম কি? অন্যান্য ব্যয়। দ্যাটস ইট, তোমাকে লিস্টগুলো মনে রাখতে হবে। তাহলে মোট মুনাফা দেওয়া, চলো প্রথম করে আমরা লিখবো মোট মুনাফা। প্রথম করে কি লিখবো? হ্যাঁ, বইয়ের প্রশ্নটা সামনে রাখবা। প্রথম করে যদি আমরা মোট মুনাফা লিখি, যে কত? 1,73,000 টাকা। এখান থেকে বাদ দিব কি? ফর স্টেপ কি? পরিচালন ব্যয়। তো এখন আমরা দেখব বক্সের ভিতরে কোনগুলো পরিচালন ব্যয়। প্রশ্নে দেখো, প্রশ্ন দেখবা যে বেতন ও সম্মানী, এটা পরিচালন ব্যয় ছিল না, এটা লিখবো। এখন বেতন তো পুরো 12 মাসের ছিল না, কয় মাসের ছিল? 8 মাসের। আর 4 মাসের বকেয়া ছিল, 4 মাস কত? 36,000। তোমরা যদি এই যে এইগুলা প্যাচগুলো এখানে লিখতে না পারো, না লিখো, খালি যুগ বকেয়া লিখলেই হবে। অনেকেই এই প্যাচগুলো দেখে পরে বুঝে না। বা তুমি তো এটা বুঝছো যে বেতন 4 মাস বকেয়া মানে 8 মাসের বেতন দেওয়া, তাহলে 8 মাসের দেওয়া মানে আমার 1 মাসেরটা বের করবো, 1 মাসেরটা বের করে 4 দিয়ে গুণ করবো, ওই বকেয়াটা এটার সাথে কী করে দিব? যোগ করে দিলে 72 যোগ 36 কত হচ্ছে? 1,08,000 টাকা। আশা করি ক্লিয়ার। এরপরে বলছে প্রশিক্ষণ ভাতা। কি বলছে? প্রশিক্ষণ ভাতা কিন্তু পরিচালন ব্যয়, তো দিলাম পরিচালন ব্যয়, এটা সরাসরি বসে যাবে। কমিশন প্রদান, প্রদান মানে ডেবিটের, যেটা ডেবিট সাইডে ছিল না কমিশন প্রদান, প্রশ্ন দেখো, তাহলে ডেবিট সাইডে কি বসে যাবে। হ্যাঁ, এরপরে আসবাবপত্রের অবচয় কত? 10% বসে যাবে। আনসারটা দেখো, ঠিক আছে? তাহলে এখানে টোটাল আমার পরিচালন ব্যয় আসছে কত? 1,44,000 টাকা, ঠিক আছে? আর তাহলে পরিচালন মুনাফা কত হবে? ওই যে উপরে 1,73,000 থেকে 1,44,000 টাকা কী করবো আমরা? আমরা মাইনাস করবো। যে এখান থেকে এটা কী করবো? মাইনাস করলে যেটা আসবে এটা হচ্ছে কি আমার পরিচালন মুনাফা। এটা কি? পরিচালন মুনাফা। এরপরে যেটা করবো আমরা, পরের স্টেপটা কি? পরিচালন মুনাফা তো শেষ, এরপরে পরের স্টেপ কি? অন্যান্য আয়। দেখি অন্যান্য আয় কী কী আছে বক্সে, দেখো তো। ওই যে বিনিয়োগ একটা ছিল না স্যার, এই বিনিয়োগের সুদটা হচ্ছে অন্যান্য আয়। বিনিয়োগ না, বিনিয়োগ তো দীর্ঘমেয়াদী সম্পদ। বিনিয়োগের যে সুদ, মানে বিনিয়োগ কত টাকা? 1,20,000, এটাকে 10% করবো। এই বিনিয়োগের সুদটা এখানে কি হবে? অন্যান্য আয়ে বসবে। কত? 12,000 টাকা। এরপরে কমিশনের ক্ষেত্রে ছিল প্রাপ্ত কমিশন 4,000 টাকা। ওই যে প্রাপ্ত কমিশন কোথায়? এই যে কমিশনের এই পাশটা ছিল প্রদান, আর এই পাশটা হবে কি? প্রাপ্ত। তাহলে এই প্রাপ্ত কমিশনের 4,000 টাকা কি এখানে বসবে। এরপরে ওই যে আরেকটা কমিশনের সমন্বয়ে ছিল না, প্রাপ্য কমিশন সমন্বয়ে আরেকটা ছিল, ওই যে প্রাপ্য কমিশন কিন্তু চলতি সম্পদে বসবে। আবার প্রাপ্ত কমিশনের সাথে কী হবে? যোগ হবে। এটা মুখস্থ করে ফেলবা। প্রাপ্য কমিশনের সাথে কী হবে? যোগ হবে। এই যে অলিখিত কমিশন লেখার পরে দুইটা যোগ করলে কত? 4,000, 4,000 কত? 8,000। এরপর আরেকটা দেওয়া ছিল প্রাপ্ত বাট্টা, এখানে দেখো আরেকটা দেওয়া আছে প্রাপ্ত বাট্টা কত? 11,000 টাকা। তো এই 11,000 টাকা এখানে দিলে টোটাল কত? সবগুলো যদি যোগ বিয়োগ করি আমাদের কত আসে? 31,000 টাকা। তো উপরে 29,000 আর 31,000 যদি যোগ করি কত? 60,000 টাকা। আশা করি বিশদ আয় বিবরণীটা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপর যদি আমরা দেখি, আচ্ছা আমাদের গ নাম্বারে বলছে নিট মুনাফা 60,000 টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী করতে। নিট মুনাফা মানে কি? বিশদ আয় বিবরণীর ওই যে লাস্ট যে উত্তরটা, এটা কোথায় লাগে বলো তো? নিট মুনাফাটা কোথায় লাগবে?
মালিকানা শত করতে গেলে। আর মালিকানা শত না করে তো তুমি আর্থিক বিনিয়োগ করতে পারবে না, কেন মালিকানা শতের উত্তরটা ওই দায়ের এখানে লাগে। তাহলে আমাকে কিন্তু নিট মুনাফা দিয়ে বের করতে হবে কি মালিকানা শত, এরপরে আমাকে বের করতে হবে আর্থিক অবস্থার বিবরণী। আমরা যদি আনসারটা একটু দেখো, আনসারে যাও, আনসার একটু যাও, আনসার দেখো ওই যে মালিকানা শত ডাইরেক্ট লিখে ফেলছে। এটা ডাইরেক্ট লিখলে হবে, আমাকে বের করে নিতে হবে না? তো কোথায় বের করবো বলো তো, কীভাবে বের করব? এটা আরেক জায়গায় বের করে নিতে হবে। বের করছে কোথায়? মালিকানা শতটা আমাদের আলাদাভাবে বের করে নিতে হবে। আমরা যে আর্থিক বিবরণী যে গড়টা করব, আর্থিক বিবরণী গড়টার নিচে মালিকানা শতটা কী করে নিবা? বের করে নিবা। আচ্ছা, ওটা আমরা দেখাচ্ছি। আগে চলো আর্থিক অবস্থা বিবরণী ঘরে যাই। তো ঘরে ফার্স্ট স্টেপ কোনটা? স্থায়ী সম্পদ। তো স্থায়ী সম্পদ এখানে কোনটা? আসবাবপত্র। আসবাবপত্র লিখবো এবং এখান থেকে 10% কী করবো? অবশ্যই আমরা দিব। এই যে আমরা লিখবো যে আসবাবপত্র, আনসারটা দেখতে পারো, আনসারটা রাখবো সাথে। আসবাবপত্র লিখবো 10%, 10,000 টাকা বিয়োগ দিলে কত? 90,000 টাকা। স্থায়ী সম্পদ এখানে আর একটাও নাই, আর একটা স্থায়ী সম্পদ আছে? নাই। এরপরে স্টেপের নাম কি? দীর্ঘমেয়াদী বিনিয়োগ। আছে নাকি নাই? আছে, 10% দীর্ঘমেয়াদী বিনিয়োগ। এরপরে পরের স্টেপের নাম কি? চলতি সম্পদ। আচ্ছা, চলতি সম্পদ এখানে কি কি আছে দেখো তো। ওই যে একবারে এখানে সমন্বয় একটা আছে প্রাপ্য কমিশন, আর ঘরে একটা আছে কোনটা? সমাপনী মজুত পণ্য। আর এইখানে যে বিনিয়োগ আছে, বিনিয়োগের সুদটাও হবে কি? চলতি সম্পদ। মনে রাখতে হবে। আর কিছু হবে চলতি সম্পদ? আর একটা হবে না। তাহলে কয়টা পাইছি এখানে? 3টা। আচ্ছা, এই 3টা আমরা চলতি সম্পদ আমরা ইউজ করবো। এই যে প্রাপ্য কমিশন, বিনিয়োগের সুদ, সমাপনী মজুত পণ্য। ঠিক আছে। আচ্ছা, তাহলে চলতি সম্পদের পরে এখানে তো অলিক সম্পদ নাই, শেষ। সম্পদের কাজ কি? মোট সম্পদ কত? 2,84,000। তাহলে সম্পদের কাজ শেষ। এখন যাবো দায়। দায়ের প্রথমেই আমাদের যেটা লাগে এটা হচ্ছে মালিকানা শত ও সমাপনী উদ্ধৃত। তাহলে মালিকানা শত তো আমরা বের করি নেই, মালিকানা শত আমরা কী করব? বের করে নিব। এটা তুমি চাইলে ওই নিচে দেখিয়েও দিতে পারো, না দেখালে যে হবে না তাও না। আমি দেখাই মালিকানা শত আমাকে কেমনে বের করবো। আমরা জানি মালিকানা শতের শুরুতে বসে মূলধন। শুরুতে কি বসে? তাহলে মূলধন কত? ক্যালকুলেটর হাতে নাও। 1 লক্ষ কত? সরি, মূলধন হচ্ছে 1,48,000 টাকা। এটার সাথে নিট মুনাফাটা কি হয়? যোগ হয়। নিট মুনাফা কত ধরতে বলছে? 60,000 টাকা। এটার সাথে 60,000 টাকা যোগ করো, কত হয়? 2,08,000 টাকা। এখান থেকে কিছু মাইনাস করার মতো আছে? কোনো উত্তোলন, আয়কর কিচ্ছু নাই। তাহলে 2,08,000 টাকায় মালিকানা শত। কথা ঠিক আছে? তো এই মালিকানা শতটা আমরা কী করবো? এখানে সরাসরি বসিয়ে দেবো। মালিকানা শত কত? 2,08,000। এরপরে যেটা আছে এটা কি? ওই পাশে আমরা যখন বিশদা বিনিয়োগটা করেছিলাম, এখানে কিন্তু একটা ওই যে দেখো, এই যে বকেয়া, যেটা 4 মাসের বেতন বকেয়া ছিল না? আমরা জানি সকল প্রকার বকেয়া কী হয়? এনার দীর্ঘমেয়াদী দায় কিন্তু একটাও নাই। দীর্ঘমেয়াদী দায় হচ্ছে ঋণ, ঋণ তো নাই। তাহলে দেখবো এখন ফরেস্ট স্টেপের নাম কি? স্বল্পমেয়াদী দায় বা চলতি দায়। চলতি দায় কোনটা? ওই যে বকেয়াটা। বকেয়াটা নিয়ে বসে। আর কোনো চলতি দায় আছে দেখো তো? হ্যাঁ, আর কোনো আছে? বিবিধ পাওনাদার। এই বিবিধ পাওনাদারটাও কী হবে? চলতি দায়। আর একটাও আছে? আর নাই মেবি। তাহলে আমরা যদি এখন আনসারটা করি, এই যে বকেয়া সম্মানী আর হচ্ছে বিবিধ পাওনাদার, তো শেষই তো। এইটার সাথে এটা যোগ করলে কত হবে? 2,84,000 হয়ে যাবে। বিবিধ পাওনাদার আছে প্রশ্নে। তাহলে বিবিধ পাওনাদারও কি? পাওনাদার তো এমনি চলতি দায়। হ্যাঁ, প্রদেয়টা। পাওনাদারের আরেক নাম কি? প্রদেয়। কেন পাওনাদার জানি না কোথায় বসে? পাওনাদার বসে কোথায়? চলতি দায়। আশা করি সৃজনশীলটা বুঝতে পেরেছো।